এগুলো 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলো নাকি আওয়ামী লীগের হয়ে গেছে। এগুলো নাকি আওয়ামী লীগের কর্মসূচি। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, সেই জন্য তারা হয়তো আলাদা হয়ে গেছে। আমি সেটাই বললাম যে আমাদেরকে না চিনলে সমস্যা নেই। ধরেন আজকে আমি আপনাকে চিনলাম না, এটা আমি আপনি, কিন্তু দেশ সবার আগে। 7ই মার্চ তো কোনো আওয়ামী লীগের না, জয় বাংলা তো আওয়ামী লীগের না, সংবিধান তো আওয়ামী লীগের না, 1971 কি শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেরকম একটি রাজনৈতিক দল। কিন্তু এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই জয় বাংলা, এই 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু, এসব তো জাতির, এসব এই রাষ্ট্রের, বাংলাদেশের। আমরা স্বাধীনতার পক্ষের যারা, তাদের এখন বাংলাদেশটাকে কিভাবে যেন দুটো ভাগ করে ফেলা হয়েছে। একটা ভাগ হচ্ছে স্বাধীনতার বিপক্ষে, আর একটা ভাগ হচ্ছে স্বাধীনতার পক্ষের। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। একজনে বলেছেন, আমার নিজের কথা না, একজনে বলেছেন যে আওয়ামী লীগ যে এত বছর, 16 বছর বা তার আগের বছরগুলোতে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সমর্থন করে, আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে এটা। আওয়ামী লীগ অনেকে বলছেন যে বাড়াবাড়ি করেছে অতিরিক্ত, সারা দেশের মানুষই তো যুদ্ধ করেছে। এখন আবার 5ই আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছি যে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা স্বাধীনতার কথা বলে, তাদের সবাইকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সহ দেশের সাধারণ মানুষকে আঘাত করা হচ্ছে, মব জাস্টিস করা হচ্ছে, বাড়িঘর নির্যাতন করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেই কথাটা সত্য প্রমাণিত হচ্ছে। সিদ্দিক ভাই কি বলেন? আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেটা এই যে মব জাস্টিসের মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে। আমি একটু ছোট্ট করে 1 মিনিট একটু বলে একটু শেষ করি। যে আওয়ামী লীগকে আসলে মারতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীকে মব জাস্টিসে ফেলতে হবে, মব কিলিং এ ফেলতে হবে, বাড়িঘর ভাঙচুর করতে হবে, এটা তাদের এজেন্ডা। সে কারণে ইন্ডেমনিটি জারি করেছে। এর সাথে আসলে অন্য কিছু সম্পর্ক না। তারা আসলে স্বাধীনতা বিরোধীদের একাত্মতার সাথেই এসছে, তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে কাজ করতে চায় বলেই আজকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায়, সেই কারণে তাদের এত আক্রোশ। ওই যে যুদ্ধাপরাধের বিচার আমরা করেছি, তারা তো পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চায়। বাংলাদেশের জাতীয় পতাকাটাও আজকাল কেউ কিনছে না। তো আমি এই কথাটা আগে কেন বললাম, যে দেখেন এই অবৈধ সরকার ক্ষমতায় আসবার পর তাদের যা যা লক্ষ্য উদ্দেশ্য সেটা স্পষ্ট হচ্ছে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা, স্বাধীনতাকে, মানে আমাদের যে স্বাধীনতা, আমার যে 1971, আমার যে ইতিহাস, 30 লাখ শহীদ, এটিকে মুছে ফেলা। এবং সেই মুছে ফেলতে গেলে কি করতে হবে? আপনার শিক্ষা ধ্বংস করতে হবে, আপনার সংস্কৃতিতে আঘাত করতে হবে, আপনার শিক্ষককে আঘাত করতে হবে, আপনার বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলোকে টান দিতে হবে, মুছে ফেলতে হবে। যেটা তিনি বলেছিলেন, রিসেট বাটন চাপ দিয়ে সব মুছে ফেলবেন। তো শিল্পকলা একাডেমি, জামিল আহমেদ স্যারই বলছি, কারণ আমরা যখন কারো কাছ থেকে কিছু শিখি তাকে শিক্ষক হিসেবে সম্বোধন করি। তো নাট্য শিক্ষক হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি, সেখানে ওনাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একজন জামিল আহমেদ যখন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তখন তিনি যেটা করছেন, এখন হয়তো উনার বক্তব্য, উনি এই সরকারকে সমর্থন করে সরকারের ইচ্ছাকে উনি প্রাধান্য দিয়ে সেটাই করছেন। কিন্তু বিজয় দিবসে কাওয়ালি কেন হবে? বিজয় দিবসে যা করছেন ওনারা, সেখানে তো মুক্তিযুদ্ধ নেই, সেখানে আমাদের 71-এর কোনো চেতনা নেই, সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা নেই, আমাদের বীর শ্রেষ্ঠরা নেই, আমাদের স্বাধীনতা নেই, আমাদের বঙ্গবন্ধু নেই, জয় বাংলা নেই, কিচ্ছু নেই। এগুলো থাকবে কেন? তারা তো সেই কমিটমেন্ট করে আসেন নাই। তারা তো জাতির পিতা, আপনারা বঙ্গবন্ধু বলছেন, সেটা তো বাদ দিয়ে দিয়েছে। সংস্কৃতিকে উপস্থাপন করতে চায়, যে সংস্কৃতিটা চাপিয়ে দিতে চাইছে জাতির উপর, এবং সেটাই জোরপূর্বক করছে। কারণ ধরেন আজকে আমি গিয়ে যদি প্রতিবাদ করতে যাই বা আরেকজন গিয়ে প্রতিবাদ করতে যায়, তখন যেটা হবে, সেই মব বাহিনী এসে আমাদেরকে প্রতিরোধ করবে। সরকারের যা চাহিদা সেটা পূরণ করছেন জামিল আহমেদ স্যারদের মতো কিছু মানুষ, আর আমরা যদি প্রতিবাদ করতে নামি তাহলে মব বাহিনী আমাদেরকে প্রতিরোধ করছে। তো আজকে আমাদের চেতনার জায়গায় যে বিশ্বাসঘাতকতা গুলো হচ্ছে, আমরা 1971 সালে এই কিন্তু দেখেছিলাম যে আমাদের সংস্কৃতির উপর আঘাত এসেছিল, এখনো তাই হচ্ছে। আমরা দেখেছি আমাদের চেতনায় আঘাত, এখনো তাই হচ্ছে। আপনি দেখেন 7ই মার্চের সমস্যা কোথায়?
7ই মার্চ কেন বাতিল হবে? 7ই মার্চে কেন নিষেধাজ্ঞা? কেন আমরা জয় বাংলায় আজকে আঘাত আসবে? কেন 15 আগস্টে আঘাত আসবে? কেন আমাদের বিশেষ দিনগুলোতে আঘাত আসবে? কেন আজকে জাতীয় পতাকা নিয়ে তারা জাতীয় পতাকা চেঞ্জ করার জন্য আবেদন করছেন? তারা বাংলাদেশ নামটি পরিবর্তন করবার জন্য, আলী রিয়াজ সাহেব আমেরিকায় থাকেন, তিনি বাংলাদেশে এসে, তিনি নাকি একজন শিক্ষক, অধ্যাপনা করেন, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ নামটি পরিবর্তনের জন্য তিনি আবেদন করছেন। তিনি কে? বাংলাদেশের নাম পরিবর্তন করবার সুপারিশ করছেন। অর্থাৎ এই অবৈধ সরকারের এজেন্ডাগুলো কিছু মানুষ পরিপূর্ণভাবে মানে তারা পূরণ করবার জন্য কাজ করছে। এখন দেখেন আমাদের জেনারেশন, আমাদের ছাত্র ছাত্রী, আজকে স্কুল কলেজ কিন্তু বন্ধ। মারামারি, এই স্কুল ওই স্কুল, এই কলেজ বনাম সেই কলেজ, এবং আমরা কি দেখছি দিনের শেষে স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না। আমাদের ছাত্রছাত্রীদের মেধা মনন শেষ, তারা সুস্থভাবে কিছু চিন্তা করতে পারছে, তাদের মধ্যে কোনো ঐতিহ্য সংস্কৃতি কিচ্ছু নেই, তারা মারামারি করছে, তাদের হাতে লাঠি। সেই যে লাঠি তাদেরকে জুলাই আন্দোলনে তুলে দেওয়া হয়েছে, সেই লাঠি ছেড়ে কিন্তু তারা এখনো পড়াশোনা করছে না। আমাদের একটা জাতির মেধা মননকে চূড়ান্ত ভাবে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। এবং আজকের এই ডিসেম্বর মাস আমরা অত্যন্ত দুঃখিত, যে বললাম না ডিসেম্বর মাসটা আমাদের দুঃখের মাস হয়ে গেছে, শোকের মাসের মতো হয়ে যাচ্ছে। আমরা কথা বলতে পারছি না, আমাদের বিজয় দিবসের কোনো আয়োজন করতে পারছি না, একটা মিছিল করা সম্ভব না, কারণ আওয়ামী লীগ করতে হবে না। সে যদি আজকে মুক্তিযুদ্ধের কথাও বলে, সে যদি আজকে জয় বাংলা বলে, তাও সে আওয়ামী লীগের দোসর হয়ে যাবে, সমর্থক হয়ে যাবে। কাজেই তাদের যে উদ্দেশ্য আসলে সেই 1971 সালে সেই পশ্চিম পাকিস্তানের সেই এজেন্ডা মানে ফুলফিল করবার জন্য ওনারা পশ্চিম পাকিস্তানে, তখন আমরা যাদেরকে দেখেছিলাম আসলে সে আলবদর আল শামস যুদ্ধাপরাধী, তারাই কিন্তু শিল্পকলার যে প্রোগ্রাম গুলো নিয়েছেন জামিল আহমেদ সাহেব, ঠিক আছে, নাটক বন্ধ করেছেন আমরা দেখেছি, এবং নাটকের কর্মীদের উপর ডিম ছোড়া হয়েছে দেখেছি। তিনি শান্ত হননি, উনি মামুনুর রশিদকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন, উনি ফেরদৌসী মজুমদারকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন। উনি এই সাহসগুলো কি করে দেখান? না, উনি তো করেননি। এই সরকার যা চায়, সরকারের নীতিমালা অনুযায়ী তো তিনি কাজ করছেন। তো সংস্কৃত উপদেষ্টা যিনি আছেন বা সংস্কৃত উপদেষ্টার সাথে যে উপদেষ্টা টিম রয়েছে, তাদেরই এজেন্ডা এগুলো যে বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ঐতিহ্য এইসব থাকবে না। আপনি দেখেন সেলিনা হোসেনের যে কবিতা বেগম রোকেয়ার যে আজকে পরিণতি, আজকে পাঠ্যপুস্তকে যে কবিতা সংযুক্ত করা হয়েছে, সে কবিতাটি আপনি পড়েছেন, একটা অশ্লীল কবিতা। সে কবিতাটার মানে কি? আজকে বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য গালি দেখছি আমরা, আজকে বেগম রোকেয়া অপাঙ্ক্য হয়ে যায়। তাহলে আমাদের দিকে তাকাই, সেটা হচ্ছে আগামী জানুয়ারিতে আমাদের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে, এবং নতুন ভাবে পরিবর্তিত আকারে নতুন বইয়ের ব্যাপারে নিশ্চয়ই পাঠ্যক্রম, পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি আপনাকে বইয়ের ব্যাপারটা তথ্য দিতে চাই। দেখেন, গত বছরে 36 কোটি বই ছাপা হয়েছিল 500 কোটি টাকাতে। ছাত্রছাত্রী কি শিখবে? আজকে আমাদের শিক্ষকদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। তাহলে আপনাকে একটু থামিয়ে দেয়, এগুলো আমরা সবাই দেখেছি, আমাদের অনেক দর্শক এখানে যুক্ত হয়েছেন। আমরা কমেন্টস গুলো মুন্না তুমি একটু দেখাতে চেষ্টা করো, ভালো ভালো যারা লিখেছেন, আমরা মতামত নিয়ে কিছু নিতে চেষ্টা করব। প্রাচী আপা, আপনি যেহেতু বলেছেন শিক্ষাক্ষেত্রে যে পদত্যাগের ব্যাপারটা বলা হচ্ছে, অনেক অপমান করা হচ্ছে, সেটা না, আমরা সেদিকে না, যে আমরা নতুন প্রজন্মের এবার 41 কোটি বই ছাপা হচ্ছে 1200 কোটি টাকাতে। তাহলে 5 কোটি বই ছাপানোর জন্য অতিরিক্ত খরচ হচ্ছে 700 কোটি টাকা। তারপরও 1 জানুয়ারি ছাত্রছাত্রীরা বই পাবে না, আর পাবে না। তারপর এবং পাঠ্যপুস্তকে আমাদের ছাত্রছাত্রীদের জাতিগতভাবে মেধা মননকে তৈরি করবার জন্য সেরকম ব্যবস্থা নেই। আমি আসলে মানে যদি খুলেই বলতে চাই যে আপনি আপনার সন্তান কি শেখাতে চান? রবীন্দ্রনাথ শেখাতে চান, নজরুল শেখাতে চান, লালন শেখাতে চান, সেলিনা হোসেন পড়াতে চান, বেগম রোকেয়া পড়াতে চান, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে চাই আমরা, কিন্তু আমাদের এই পাঠ্যসূচিতে সেখানে কি আছে সেটি আমাদের নজর দেওয়ার প্রয়োজন। এটি অত্যন্ত আশঙ্কার বিষয় যে
আমরা আমাদের আগামীর সন্তানদেরকে যে বইগুলো তুলে দিচ্ছি সে বইতে তারা কি শিখবে? বলেছেন যে ওই যে সংবিধানের কথা বলেছেন, আলী রিয়াজ সাহেব তো সেটা সাদরে গ্রহণ করেছেন। আমাদের দুইজন রাজনীতিবিদ আমরা দেখেছি, একজন বলছে যে বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র, এটা বলতে হবে, কারণ কেউ কেউ বলছে কল্যাণ বললে এটা বাংলা শব্দ হিন্দু হিন্দু লাগে। উনি আরেকটা চমৎকার নাম দেওয়া উচিত ছিল, সেটা তিনি ভুল করেছেন, এই নাম গ্রহণযোগ্য হবে না। আরেকটা হলো আমাদের রাশিদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাদ দিতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। কে আবার সমালোচনা করে বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ নামই থাকবে না, পরিবর্তন করতে হবে। রিসেট বাটন যেহেতু চাপা হয়েছে, সবকিছুতে একটা পরিবর্তন আসতে হবে। রোকেয়া প্রাচীকে আমি এখন যেটা প্রশ্ন করবো সেটি হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই দেখি আমাদের গার্মেন্টস শিল্প অস্থিতিশীল হয়ে উঠে এবং শ্রমিকরা আন্দোলন করে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আপনি অভিনয় শিল্পী হলেও আপনার কাছে একটু জানতে চাই, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য কি আছে? এখন আবার মনে হয়, এখন আবার কিছু গার্মেন্টস মনে হয় আজকেও আন্দোলন হচ্ছে, বা কিছু একটা 8টা গার্মেন্টস। জি, আমি অভিনয় শিল্পী, কিন্তু আমার পারিবারিক ভাবে আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন অনেক আগে, আর আমি শ্রমিক ফেডারেশনের একজন সদস্য হিসেবে কাজ করেছি দীর্ঘ সময়। তো সেই জায়গায় শ্রমিক ফেডারেশনের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে। তো আজকে পর্যন্ত যদি আমরা হিসেব করি, প্রায় 400-র বেশি কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষে কিন্তু আজকেও অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। আমার কথা হচ্ছে যে এই যে অবৈধ সরকার, উনার তো কোনো কিছু সমস্যা, তাদের থাকা খাওয়ার সমস্যা নেই, কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই যে এতগুলো শ্রমিক, তাদের যে পরিবার পরিজন, এই মানুষগুলো কি করে জীবন যাপন করবে? আমরা আজকে রাস্তাঘাটে তো ওনারা শুনেন না, কারণ ওনারা তো এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, ওনারা কোনোদিন জনগণের কাছে যাননি। এই যে আজকে সাধারণ মানুষ বলছে যে আমি